সোনার দাম বহু করে বেড়ে চলেছে, শেয়ার বাজার কমলে সোনার দাম অলমোস্ট 50 থেকে 55,000 টাকা দাম বেড়ে গেছে। ভেঙে বলছিস, ভিডিওটা স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, আমি অতনু পাল, আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেড বাই অতনুতে। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সোনার দাম বাড়ছে কেন এবং সোনার দাম কতটা বাড়তে পারে, এই টপিক নিয়ে এবং কি কি কারণে বাড়ছে, এই গোটা টপিক নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করতে চলেছি। তো বিনা স্কিপ করে গোটা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে কোনো ভিডিও তোমার মিস না হয়, এবং পারলে ভিডিওটা একটা লাইক করে দিও। চলো শুরু করা যাক। এবার আমাদেরকে বুঝতে হবে যে সোনার দাম বাড়ার পিছনে কিন্তু যে কোনো একটা কারণ নেই, সোনার দাম বাড়ার পিছনে অনেক বড় বড় কারণ রয়েছে। এবং কি এমন হলো যেটা হঠাৎ সোনা একদম এক বছরে 70,000 থেকে বেড়ে একদম 1,25,000 হয়ে গেল? কি এমন পিছনে কারণ লুকিয়ে রয়েছে, সেই কারণগুলো আমরা জানবো। চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে সোনা কিন্তু একটা সীমিত জিনিস। এটা কিন্তু টাকা বা কারেন্সির মতো না যে যত খুশি ছেপে দিলাম যত খুশি পাওয়া গেল, এরকম কিন্তু একদমই না। সোনা পৃথিবীতে সীমিত। এই সীমিত হওয়ার কারণেও হঠাৎ করে এক বছরে দু বছরে সোনার দাম এত কেন বাড়লো, কি কারণ লুকিয়ে রয়েছে এটার পিছনে, চলো জানা যাক। তো এটার পিছনে মূল 4টে থেকে 5টা কারণ আছে। কি কি? প্রথমে যেটা সেটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই। ডিমান্ড সাপ্লাই এটার পিছনে একটা বিশাল গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেকেন্ড হচ্ছে জিও পলিটিক্যাল ইস্যু, যেটা সব থেকে মেজর কারণ। জিও পলিটিক্যাল ইস্যু সোনার দাম বাড়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থার্ড যেটা সেটা হচ্ছে গোল্ড ইজ আ রিজার্ভ কারেন্সি। সোনা হচ্ছে একটা রিজার্ভ কারেন্সি। রিজার্ভ কারেন্সি মানে আগে বলছি আমি গোটা ব্যাপারটা বুঝিয়ে। ফোর্থ হচ্ছে গ্লোবাল ইকোনমি ডি-ডলারাইজেশন, শেয়ার মার্কেটে ফল। তো প্রত্যেকটা বিষয়কে আমরা ডিটেলে আলোচনা করব। চলো প্রথম যেটা নিয়ে আমরা কথা বলবো, যে সোনা কিন্তু সীমিত। এরকম একদমই ভেবো না যে সোনাকে আবার মাটি খুঁড়ে প্রচুর পরিমাণে আমরা নতুন বার করতে পারবো বা তৈরি করতে পারবো, একদমই এটা পসিবল না। সোনা কিন্তু ফিক্সড, এই পৃথিবীতে সোনার পরিমাণ ফিক্সড। তো প্রথম পয়েন্ট যেটা বলেছি সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কেন হঠাৎ করে গোল্ডের ডিমান্ড এত এই 1-1.5 বছর 2 বছরে বেড়ে গেল? তার পিছনে জিও পলিটিক্যাল ইস্যুর একটা বিশাল বড় অবদান রয়েছে। তো এই ঘটনাটা শুরু হয়েছে 2022 সাল থেকে। আসলে কি হয়, প্রত্যেকটা দেশ নিজের ইমার্জেন্সি ফান্ড হিসাবে কিছু ডলার, গোল্ড এবং বিভিন্ন কারেন্সিকে সেভ করে রাখে। এবার তার মধ্যে সব থেকে বেশি আমরা সবাই জানি ডলারের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা পৃথিবীর সব থেকে বড় কারেন্সি বা গুরুত্বপূর্ণ কারেন্সি। প্রত্যেকটা দেশের কাছেই ডলার কিন্তু রিজার্ভ করা আছে ইমার্জেন্সি ফান্ড হিসাবে। এবার কি হলো, 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, আমেরিকা রাশিয়াকে একদমই সাপোর্ট করেনি। কি করেছে, যখন রাশিয়ার কাছে যে পরিমাণ ডলারটা রিজার্ভ করা ছিল ইমার্জেন্সি ফান্ড হিসাবে, সেটাকে আমেরিকা ব্যান্ড করে দেয়। ব্যান্ড মানে সিজ করে দেয়, যে রাশিয়া ওই ডলারটা কোনো দেশে ইউজ করতে পারবে না। বা যার কারেন্সি, আমেরিকার কারেন্সি ডলার, আমেরিকা সিজ করে দিচ্ছে, রাশিয়া সেইটাকে আর কোথাও ইউজই করতে পারেনি। এবার ভাবুন, তিলে তিলে জমানো ওরকম একটা দেশের এমার্জেন্সি ফান্ড। এবার দেশের এমার্জেন্সি ফান্ড মানে তো আর অল্প টাকা না, সেটা কোটি কোটি টাকা, মানে ভয়ানক পরিমাণ টাকা সেটা। সেই টাকাটা, তিলে তিলে জমানো টাকাটা আমেরিকা সিজ করে দিল এক মুহূর্তে। ভাবুন এবার, এই ঘটনাটার পর থেকে প্রত্যেকটা দেশ যারা নিজের ইমার্জেন্সি ফান্ড হিসাবে ডলারকে রিজার্ভ করে রাখতো, তারা বুঝতে পারে যে না, এটা তো আর চলবে না, আমেরিকার উপর কোনো ভরসা নেই। যখনই কিছু ইমার্জেন্সি ফান্ড হিসেবে আমরা ইউজ করতে যাবো, এটা আমেরিকার উপর নির্ভর করছে। আমেরিকা যদি সেটাকে সিজ করে দেয়, বাস আমাদের টাকা গেল কোথায়, আমাদের টাকা গেল কোকে। কি হবে এবার? এবার ডলারের উপরে আর কোনো কারেন্সি কিন্তু এই মুহূর্তে নেই যেটা প্রত্যেকটা দেশ এমার্জেন্সি ফান্ডে রিজার্ভ করে রাখবে। তো সবার মাথায় একটাই চিন্তা, কোন জিনিসকে রিজার্ভ করে রাখা যাবে যেটা এমার্জেন্সির সময় যে কোনো ভাবে ইউজ করা যাবে, সেটা হলো গোল্ড। প্রত্যেকটা দেশ তখন কি করে, গোল্ড রিজার্ভ করা শুরু করে, সোনাকে রিজার্ভ করা শুরু করে। সোনার দাম তো আর কেউ ব্যান্ড লাগাতে পারবে না। আমার মনে করুন এমার্জেন্সি ফান্ডে সোনাটা হঠাৎ করে আমি বিক্রি করবো, বা আমার দেশ সেটাকে বিক্রি করে কোনো একটা কিছু কিনবে। এবার সেটার উপরে তো কেউ ব্যান্ড লাগাতে পারবে না, সোনা তো কারো দেশের না, সোনা একটা গ্লোবাল ফান্ড। তো সেই কারণে কি হয়, প্রত্যেকটা দেশ
সোনাকে বা গোল্ডকে নিজের দেশের এমার্জেন্সি ফান্ড হিসাবে জমা করা শুরু করে। এরপরে আসে ট্যারিফ, ট্যাক্স। এবার সবাই বুঝতে পারে যে আমেরিকার ওপর কোনোভাবে বা ডোনাল্ড ট্রাম্পের ওপর কোনোভাবে ভরসা করাই যাবে না, কারণ এ হঠাৎ করে ট্যারিফ লাগিয়ে দেয়, হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দেয়। এটা শেয়ার মার্কেটের সঙ্গে যে কতটা ওতপ্রোতভাবে জড়িত সেটা আপনাকে ভেঙে বলি। অ্যাজ এক্সাম্পল আপনি বুঝুন, যে কোনো একটা মেডিসিন কোম্পানির শেয়ার আপনি কিনেছেন। এবার কি হলো, আমেরিকা সেটার উপর বলতে মেডিসিন কোম্পানির উপর হঠাৎ করে 40% ট্যাক্স লাগিয়ে দিল, 40% ট্যারিফ লাগিয়ে দিল। কি হবে তখন? সেই শেয়ারটা একদম নিচের দিকে ঢুকে যাবে পুরো। এর কারণে কি হবে, মানুষ আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছে না। যখন দেখছে মানুষ যে জিওপলিটিক্যাল অবস্থাটা এতটা খারাপ, যখন তখন ট্যাক্স বেড়ে যাচ্ছে, যখন তখন ট্যারিফ বেড়ে যাচ্ছে, তখন মানুষ কি করছে, মানুষ বলছে না, সবাই তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বা গোল্ডে ইনভেস্ট করে নিজে কিছুটা রিটার্ন কামানোর জন্য। মানুষ ইনভেস্ট কেন করে? যে আমি এটা ইনভেস্ট করলাম, আমি সেখান থেকে কিছু জানো 2-5 বছর পরে ভালো রিটার্ন পাই। এবার যখন মানুষ দেখছে যে এই সমস্ত জিওপলিটিক্যাল ইস্যুর জন্য শেয়ার মার্কেট তো পড়ছেই, তার সঙ্গে নানা রকম ট্যাক্স, ট্যারিফ ইত্যাদি কারণেও শেয়ার মার্কেটে কখন কি হয়ে যাবে ভরসা নেই। মানুষ তখন দেখছে গোল্ড হচ্ছে একমাত্র যেখানে সেফ ইনভেস্টমেন্ট হিসাবে ইনভেস্ট করে রাখো, কিছু না কিছু রিটার্ন তুমি পাবে। এবার এর ফলে কি হচ্ছে, গোল্ডের ডিমান্ড আরো বাড়ছে। একে তো প্রত্যেকটা দেশ রিজার্ভ করা শুরু করেছে, তার জন্য দাম বাড়ছেই বা গোল্ডের ডিমান্ড বাড়ছেই। তার সাথে সাথে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লোকও বা বিজনেসম্যানও সবাই কি করছে, শেয়ার মার্কেটে ইনভেস্ট না করে গোল্ডে ইনভেস্ট করছে। দেখছে কি দরকার বাবা, আমার কখন ট্যাক্স ট্যারিফ কি লাগিয়ে দেবে, আমার পয়সা আপনি ডুবে যাবে, দরকার নেই, আমি সেফলি গোল্ডে ইনভেস্ট করি। এই কারণে গোল্ডের ডিমান্ড আরো বেড়ে যাচ্ছে, তার ফলে দাম আরো বাড়ছে। এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ডি-ডলারাইজেশন। সেটা আবার কি জিনিস ভেঙে বলছিস, ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকো। একটু জিনিস বাদ গেলেই না তুমি গোটা ইকোনমিক সিস্টেমটাকে বুঝতে পারবে না। ডি-ডলারাইজেশন হচ্ছে আমেরিকার, এই ডোনাল্ড ট্রাম্পকে সবাই চেনে, এই পাগল লোক আছে, কোন দিন কি করে দেবে কারোর ভরসা নেই। তো কিছু বছর আগে অবধি না আমেরিকা প্রচুর পরিমাণে ইউএস ডলার প্রডিউস করছে মানে প্রিন্ট করেছে এক গাদা বেশি করে। এবার সবাই বলবে সেটাতে কি সমস্যা, সে নিজের দেশের টাকা বেশি করে ছাপিয়েছে, যা করেছে, তাতে গোটা ইকোনমির সঙ্গে কি সম্পর্ক, সেটা সোনার দাম বাড়ার সঙ্গে কি সম্পর্ক আছে। ভেঙে বলছি, ভালোভাবে বুঝুন। মনে করুন আমেরিকায় প্রত্যেকটা লোকের ইনকাম 10 টাকা করে বা $10 করে, ঠিক আছে। এবার সেখানে আমেরিকায় আলুর দাম মনে করুন 5 টাকা। এবার কি হলো, বেশি বেশি করে ইউএস ডলার ছাপিয়ে দেওয়া হলো। ডোনাল্ড ট্রাম্প কি করলেন, বেশি বেশি করে ইউএস ডলার ছাপিয়ে দিলেন। তার ফলে কি হলো, প্রত্যেকটা লোকের ইনকাম $10 থেকে বেড়ে $20 হয়ে গেল। এবার যে আলুর দাম ছিল সেখানে, সেটার দাম 5 টাকা থেকে বেড়ে ডবল হয়ে গেল, যেহেতু ইনকামটা ডবল হয়ে গেছে, প্রিন্ট করে দিয়েছে বেশি করে। এবার সে কারণে যে আলু বিক্রি করে সেও তো দাম বাড়িয়েছে, সেও 5 টাকা থেকে 10 টাকা করে দিয়েছে। এবার কি হলো, এবার সেখানকার লোকের কোনো সমস্যা হলো না, কারণ তার ইনকাম $10 থেকে বেড়ে $20 হলো, আলুর দাম বেড়ে 5 টাকা থেকে $10 হলো, $5 থেকে $10 হলো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো আর একটা দেশের ব্যাপার না, এটা গোটা পৃথিবীর ব্যাপার। পৃথিবীর প্রত্যেকটা দেশের কাছে তো ডলার রিজার্ভ করা আছে। মনে করুন এবার ভারতবর্ষের কাছে $100 জমা আছে রিজার্ভে। এবার ইমার্জেন্সি টাইমে ভারত আমেরিকার কাছে আলু কিনতে গেছে, কিনতে গিয়ে কি দেখছে, আগে যখন 5 টাকা করে দাম ছিল তখন ভারত গিয়ে 20 কেজি আলু কিনে আনতে পারতো। এখন দেখছে কি সমস্যা, আলুর দাম 10 টাকা করে হয়ে গেছে, গিয়ে শুধুমাত্র 10 কেজি আলু পাচ্ছে। ব্যাপারটা বলতে পারলাম, এটা শুধু নিজের দেশের ব্যাপার না, এখানে কি হচ্ছে, ইউএস ডলার পুরো পৃথিবীর সঙ্গে কানেক্টেড। তার ফলে কি হচ্ছে, এক জায়গায় যে প্রডিউস বাড়িয়ে দিলাম, দাম বাড়িয়ে দিলাম, তার কারণে গোটা পৃথিবীর ইকোনমি ইম্প্যাক্ট করছে। এই কারণে নিজের দেশের ইকোনমি যত খুশি ছাপিয়ে দিলে হয় না, সেটার একটা লিমিটেশন আছে, সেটার একটা প্রসিডিওর আছে। ডোনাল্ড ট্রাম্প সেটাকে মেনটেন করেনি, সে যত খুশি ইউএস ডলার ছাপিয়ে গেছে বা প্রিন্ট করে গেছে। এর ফলে ডি-ডলারাইজেশন মানুষের মাথায় চলে এসেছে যে না, একে কোনো ভরসা নেই বাবা, এই যেদিন যা খুশি করে দেবে। তো আমরা কি করো, ডলারের বদলে অন্য কিছু রিজার্ভ করা শুরু করো। আর তার মধ্যে সব থেকে বেস্ট অপশন হচ্ছে এই মুহূর্তে গোল্ড। তো সাপ্লাই কমে গেল, ডিমান্ড বাড়লো, সোনার দাম বাড়লো, একদম ইজি ক্যালকুলেশন। এই কারণে একটা সাধারণ কথা আছে যে শেয়ার বাজার বাড়লে সোনার দাম কমে, শেয়ার বাজার কমলে সোনার দাম বাড়ে। আসলে তা কিন্তু নয়। যখন মানুষ দেখে যে শেয়ার মার্কেট থেকে ভালো রিটার্ন আসছে না, গোটা পৃথিবী জুড়ে ভালো ব্যবসা হচ্ছে না, নানা রকম যুদ্ধ, নানা রকম পলিটিক্যাল ইস্যু ইত্যাদি রয়েছে, তখন মানুষ কি করে, মানুষ বুঝতে পারে,
তখন মানুষ বুঝতে পারে যে না বাবা, এখন পৃথিবীতে এরকম সিচুয়েশন চলছে, কোন কোম্পানির উপর কি এখন এফেক্ট পড়ে যাবে, টাকা ঢুকে যাবে, দরকার নেই, আমি সেফ ইনভেস্টমেন্ট গোল্ডে ইনভেস্ট করি। এই কারণে যখন শেয়ার মার্কেট পড়ে তখন গোল্ডের দাম বাড়তে থাকে। এটা একটা সিম্পল ক্যালকুলেশন। তো এই সমস্ত বিভিন্ন কারণে সোনার দাম হু হু করে বেড়ে চলেছে। এই বছরের প্রথমে সোনার দাম ছিল 68,000 টাকা, 1 জানুয়ারি দাম ছিল 68 থেকে 70,000-এর মধ্যে। আমি 22 ক্যারেট যেটা হলমার্ক সোনা সেটার দাম বলছি। এই বছরের প্রথমে দাম ছিল 68,000 থেকে 70,000, যেটা এখন হচ্ছে 1,25,000। ভাবতে পারছেন, অলমোস্ট 50 থেকে 55,000 টাকা দাম বেড়ে গেছে। রেশিও হিসাবে বললে অলমোস্ট 70 থেকে 80% দাম বেড়ে গেছে। তো এই সমস্ত নানা রকম কারণে সোনার দাম হু হু করে বেড়ে চলেছে। নেক্সট ভিডিওটা আমি বানাচ্ছি এটা নিয়ে যে সোনার দাম কমবে কবে, এটার পিছনেও একটা বিশাল ইকোনমি জড়িয়ে আছে। সোনার দাম কিভাবে কমবে, আদৌ কি কমবে কিনা, এটা নিয়ে হচ্ছে নেক্সট ভিডিও। ভালো লাগলে এবং ইকোনমি সম্বন্ধে বুঝতে পারলে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ নেক্সট ভিডিওটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও তোমাদের মিস না হয়। আজকের জন্য এতটাই, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ।